একাধিক রাজনৈতিক দল আবেদন করায় 7 ও 8 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে কোনো সমাবেশের অনুমতি দেওয়া হয়নি, জানালো ডিএমপি। স্বাধীনতার সপক্ষে শক্তি যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্যই 4 নেতাকে হত্যা করা হয়। জেল হত্যা দিবসে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ও জাতীয় 4 নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা। পঞ্চাশ বছর পর মুক্ত হল স্বাধীনতা বিরোধী পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর মোনায়েম খানের দখলে থাকা 10 কাঠা জমি। এ ধরনের জমির বরাদ্দ বাতিলের দাবি। ব্রাহ্মণবাড়িয়ায় হামলা চালাতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উস্কানির ভিডিও ফুটেজ এখন হাতে হাতে। পুলিশের আরও তৎপর হওয়া উচিত ছিল বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চলছে জোট প্রচারণা, সমর্থন ও সম্ভাবনায় প্রতিদিনই ঘটছে নাটকীয় পরিবর্তন। এখনো সিদ্ধান্তহীন অনেক ভোটার। প্রবাসের সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম। স্বাধীনতার সপক্ষের শক্তি যেন ক্ষমতায় যেতে না পারে সে কারণে জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জেল হত্যা দিবসের স্মরণ সভায় একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এদেশে কোনো জঙ্গি সন্ত্রাসী থাকতে পারবে না এবং তাদের দোষরদেরও বিচারের আওতায় আনা হবে। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষমতা বাংলাদেশের রয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 নেতাকে হত্যা করার উদ্দেশ্য একটাই ছিল যে কোনো মতেই যেন স্বাধীনতার সপক্ষ শক্তি আবার বাংলাদেশে উঠে দাঁড়াতে না পারে, সেই লক্ষ্য নিয়ে এটা করা হয়েছিল। একজন সেনাপ্রধান সেটাও বানিয়েছিল খুনি মোস্তাক, যে মোস্তাকও অবৈধভাবে ক্ষমতা দখল করে সংবিধান লঙ্ঘন করে। এক অবৈধ সরকার, আবার সেই সাথে আসলো আর এক অবৈধ সরকার। এই যে ঘোষণার মধ্য দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখলের পালা শুরু, অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাতে গঠিত রাজনৈতিক দল সেটাও তো অবৈধই হয়। এই যে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ সৃষ্টি করা, মানুষ খুন করা, জিয়াউর রহমান যা শুরু করে গিয়েছিল সেটাই অব্যাহত। খালেদা জিয়া তো এতিমের টাকা চুরি করে খেয়ে এখন কোর্টে হাজিরা দিতেও ভয় পায়। তাদের রাজনীতিটাই ছিল মানবতা বিরোধী। কেন্দ্র দখল, সিল মারা, চুরি করা, এই সব কিছু সৃষ্টি তো জিয়া করে গেছে। আজকে আওয়ামী লীগ যখন সরকারে আসে দেশের উন্নয়ন হয়, জ্ঞান হয়, কারণ আমরা করি আন্তরিকতার সাথে। জঙ্গিবাদ, সন্ত্রাস বিরোধী যে ভূমিকা আজকে জনগণ গ্রহণ করছে, আজকে জনগণের মাঝে যে চেতনাটা জেগে উঠেছে, এই চেতনা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। এদেশে কোনো জঙ্গিবাদ, সন্ত্রাস থাকতে দেব না, বা তাদের মদতকারীরাও সাজা পাবে। শোকাবহ জেল হত্যা দিবস স্মরণে জাতীয় 4 নেতা স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বনানী কবরস্থানে শহীদ নেতাদের সমাধিতে ফুল দেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা সহ সব শ্রেণী পেশার মানুষ। জেল হত্যা দিবস উপলক্ষে সকাল 7টার দিকে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে প্রধানমন্ত্রী ও পরে দলীয় প্রধান হিসেবে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় সেখানে তিনি বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে জেলখানায় হত্যার শিকার ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, জাতীয় 4 নেতা সহ বঙ্গবন্ধুর হত্যার মদতদাতাদের আগামী নির্বাচনে পরাজিত করা হবে। মৃত্যুর কাছে নথি স্বীকার করেননি, ভয়ের আত্মসমর্পণ করেননি, কিন্তু আদর্শের প্রশ্ন কোনো আপোষ করেননি। সেই মহান জাতীয় নেতা স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, বাংলার জনগণকে সাথে নিয়ে ইনশাআল্লাহ 2019 সালের নির্বাচনও সেই পরাজিত শক্তিকে, যারা বিএনপি জামাত জোট 4 নেতা হত্যাকারীকে আশ্রয়প্রস্তাব দিয়েছে, তাদের ইনশাআল্লাহ চূড়ান্তভাবে পরাজিত করব। 7 নম্বর কিসের বিপ্লব দিবস? এটা হচ্ছে হত্যাযজ্ঞের দিবস। তথাকথিত বিপ্লব দিবসকে কোনোভাবেই জনগণ সমর্থন করে না। পৌনে 8টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে জেলখানায় নিহত 3 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ ও ক্যাপ্টেন মনসুর আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতারা।
পাশাপাশি রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় কেন্দ্রীয় কারাগারে হত্যার শিকার আরেক নেতা AHM কামারুজ্জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতারা। এ সময় জেল হত্যায় জড়িত খুনিদের বিচারের দাবি জানান তারা। এদিকে জেল হত্যা দিবস উপলক্ষে পুরাতন কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার দুর্লভ আলোকচিত্রের প্রথম প্রদর্শনী ঘুরে দেখেন কেন্দ্রীয় নেতারা। এ সময় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতারা। পরে জাতীয় চার নেতার স্মৃতি বিজড়িত সেই কেন্দ্রীয় কারাগার ঘুরে দেখেন তারা। পরে কেন্দ্রীয় কারাগারে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সমারোহ থাকছে। আবারও তরঙ্গ ফিরে পাচ্ছে সিটিসেল। আপিল বিভাগের রায়, 19 নভেম্বরের মধ্যে পরিশোধ করতে হবে পাওনার 100 কোটি টাকা। 7 ও 8 নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কোনো রাজনৈতিক দলকে সমাবেশ করার অনুমতি দেবে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। বৃহস্পতিবার রাতে ডিএমপির তথ্য ও জনসংযোগ বিভাগ গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করে। তথ্য ও জনসংযোগ বিভাগ থেকে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দল 7 ও 8 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য অনুমতি চেয়েছে। একই সময়ে অনেক দলকে জনসমাবেশের অনুমতি দেওয়া সম্ভব নয়। সে কারণে বিশৃঙ্খলা এড়াতে কোনো রাজনৈতিক দলকেই সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়। 7 নভেম্বর দলীয়ভাবে বিপ্লব ও সংহতি দিবস পালনের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে কর্মসূচি প্রতিহতের ঘোষণা দেওয়া হয়। এবারে মার্কিন নির্বাচনের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দিন 5 সামনে রেখে ভোটারদের সমর্থন আদায়ে বেশ জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন প্রধান দুই দলের প্রার্থী। হিলারির পক্ষে মাঠে নেমেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। দুই প্রার্থীর সমর্থন ও সম্ভাবনায় প্রতিদিনই ঘটছে নাটকীয় পরিবর্তন। তাদের ব্যাপারে এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছেন বহু ভোটার। মার্কিন নির্বাচনের হালচাল ও ভোটারদের সঙ্গে কথা বলে নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন তুষার আব্দুল্লাহ। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের সিদ্ধান্ত নেবার দিন 8 নভেম্বর যতই এগিয়ে আসছে, ততই ডেমোক্রেট এবং রিপাবলিকান দুই শিবিরই মরিয়া হয়ে উঠেছে এবং মরিয়া ওঠার একটি লক্ষণও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যে ফ্লোরিডা সফরে গিয়েছেন ওবামা, সেখানে ট্রাম্পও রয়েছেন এবং ওবামা কিন্তু আফ্রো আমেরিকান যারা আছে তাদের কাছে আহ্বান জানিয়েছেন যে আমেরিকার যে গৌরব, আমেরিকার যে অহংকার, সেটা রক্ষার স্বার্থেই আফ্রো আমেরিকানদেরকে ভোট কেন্দ্রে যেতে হবে এবং ভোট দিতে যাওয়ার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন। এবং আজকে সর্বশেষ যে নিউ ইয়র্ক টাইমসের যে জরিপ আছে, সেই জরিপে কিন্তু দেখা গেছে যে হিলারি 3% হারে এগিয়ে আছেন, কিন্তু সার্বিকভাবে কোনো কোনো অঙ্গরাজ্যে আবার হিলারি এবং ট্রাম্প দুজনেই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে চলছেন। তবে এই যে 8 নভেম্বরের কথা আমি বলছিলাম, 8 নভেম্বরে কে জয়ী হবেন সেটা কিন্তু অনেকটাই নির্ভর করছে যে ইন্ডিপেন্ডেন্ট বা যারা এখনো নিশ্চুপ আছেন, যে এখনো সিদ্ধান্ত নিতে পারেননি, 3 থেকে 5 ভাগ যে ভোটার আছে, তারা কোন দিকে তাদের রায় দেন সেটার উপর। এখানে ট্রাম্পকে অবশ্যই যে 2012 যে নির্বাচনে রিপাবলিকানরা যে কয়টি অঙ্গরাজ্যের দখল নিয়েছিল, সেই অঙ্গরাজ্যগুলোতে তো জিততে হবে, পাশাপাশি তাকে হিলারি ক্লিন্টন বা ডেমোক্রেটদের একটি অঙ্গরাজ্যেরও দখল নিতে হবে, না হলে কিন্তু তিনি জয়ী হতে পারবেন না। একইভাবে হিলারি ক্লিন্টনকেও কিন্তু নর্থ ক্যারোলিনায় তার আসন অক্ষুণ্ণ রাখতে হবে। সার্বিকভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে হিলারি এবং ট্রাম্প দুজনই এখন মরিয়া। তবে এখানে একটি কথা বলে রাখা দরকার যে উইকিলিক্স কিংবা এফবিআই এর যে তদন্তের কথা, যে আমরা গত 3-4 দিনে যে আলোচিত হচ্ছে এবং ভাবা হচ্ছিল যে উইকিলিক্সে হিলারি ক্লিন্টন সম্পর্কে যে কথা বলা হয়েছে যে তিনি আইএসকে তহবিল দিয়েছিলেন, পাশাপাশি তার ইমেইলের যে তদন্ত এফবিআই শুরু করেছে, যেখানে এফবিআই প্রধানকে ভিলেন হিসেবে ভাবা হচ্ছিল। তাই এখন এই মুহূর্তে এসে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যারা নির্বাচনের যারা পর্যবেক্ষক, তারা বলছেন যে আসলে এই বিষয়গুলো এই শেষ মুহূর্তে এসে খুব একটা ভোটারদের মধ্যে প্রভাব ফেলবে না, কারণ যারা ভোট দিতে যাবেন তাদের অনেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তারা হিলারি নাকি ট্রাম্পকে ভোট দিবেন। ওই যে বলছিলাম 3 থেকে 5 ভাগ, এখন তাদের উপর নির্ভর করছে হিলারি
ক্লিনটনের 8ই নভেম্বরে তারা এদের মধ্যে কে সাদা বাড়িতে বা হোয়াইট হাউসে যাওয়ার টিকিট পাবেন। দর্শক, সময়ের নিউ ইয়র্ক স্টুডিওতে সময় সংলাপের আয়োজনে আমাদের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহর সঙ্গে যোগ দিয়েছিলেন ডক্টর তারেক শামসুর রহমান। আমরা তার কিছু অংশ দেখে আসি। হিলারি এবং ট্রাম্প দুজনই তাদের ভোটার বা নাগরিকদেরকে কোনোভাবে বঞ্চিত করলেন কিনা, একটা হচ্ছে ঘরোয়া যে বিষয়গুলো আছে, ইস্যুগুলো আছে, এবং আন্তর্জাতিক ইস্যুর প্রতিও তো সেটা তো আফগানিস্তান ইস্যুর মতো ঘটনায় দুভাবে আমরা এটাকে দেখতে পারি। একটি হচ্ছে যে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প তার 100 দিনের একটা কর্মসূচির কথা ঘোষণা করেছেন, কিন্তু হিলারি কোনো তো কর্মসূচির কথা ঘোষণা করেননি। অর্থাৎ 100 দিন তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন, প্রথম 100 দিন কিভাবে কাটাবেন, কিন্তু হিলারি এখন পর্যন্ত সেই 100 দিনের কর্মসূচি ঘোষণা করতে পারেননি। তবে আমি দুজনার বক্তব্যগুলো বিশ্লেষণ করেছি এবং আমি লিখেছি, আর্টিকেল লিখেছি। আমার কাছে কতগুলো বিষয় স্পষ্ট হয়েছে। আমি দুই প্রার্থীকে তাদের যে অবজারভেশনগুলো আমি দেখতে চাই। দুটো বিষয়, একটা বিষয় হচ্ছে অভ্যন্তরীণভাবে তাদের কর্মসূচি কি, দ্বিতীয়ত আন্তর্জাতিকভাবে কর্মসূচি কি। অভ্যন্তরীণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষরা মনে করে, সাধারণ ভোটাররা মনে করে যে এখানে মানুষের ট্যাক্স খুব হাই, অতিরিক্ত ট্যাক্স তাদেরকে দিতে হয়, ধরেন ফেডারেল ট্যাক্স দিতে হয়, স্টেট ট্যাক্স দিতে হয়। সেই ট্যাক্স কমানোর ব্যাপারে এই দুই প্রার্থী কি ধরনের কর্মসূচি গ্রহণ করেছেন। এখানে হিলারি বলেছেন তিনি ট্যাক্স কমাবেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সেই কর্মসূচি নেই। বিশেষ করে মধ্যবিত্তদের ট্যাক্স কমানোর কথা তিনি বলেছেন। ছাত্ররা জানেন যে এখানে ছাত্রদের একটা বড় সমস্যা হচ্ছে টিউশন ফি, কলেজগুলোতে টিউশন ফি দেওয়া তাদেরকে। এখানে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি টিউশন ফি তিনি মাফ করবেন না, কিন্তু ক্লিনটন বলেছেন তিনি প্রয়োজন হলে ছাত্রদের যে টিউশন ফি তারা গ্রহণ করে বিভিন্ন ব্যাংক থেকে, সেগুলো তিনি মাফ করে দেবেন। ডোনাল্ড ট্রাম্পের মূল আদর্শটাকে আমি দেখছি যে তিনি সবসময় ওই ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে তার পররাষ্ট্র নীতিটাকে তিনি বিবেচনায় নিচ্ছেন কর্পোরেট চোখে, এবং যেখানে তার স্বার্থ আছে, অর্থাৎ যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের খরচ বেশি, ইনভলভমেন্ট বেশি, ফিনান্সিয়াল ইনভলভমেন্ট বেশি, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র থাকবে না। কিন্তু এটা আমরা বাস্তব ক্ষেত্রে কতটুকু সম্ভব হবে এটা একটা প্রশ্ন। হ্যাঁ, বাজেট ছাড় কতটুকু সম্ভব হবে এটা একটা বড় প্রশ্ন। তবে আমাদের চোখে, আমরা যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করি, আমাদের চোখে এই মুহূর্তে যেটা আগেও আলোচনা করেছিলাম যে এশিয়া প্যাসিফিক অঞ্চলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশ এবং ভারত দুটোই এই এশিয়া প্যাসিফিক অঞ্চলের আওতাভুক্ত। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র তার এই অঞ্চলের রাজনীতিকে কেন্দ্র করে, এশিয়া প্যাসিফিক অঞ্চলের রাজনীতিকে কেন্দ্র করে, এবং তার আওতাভুক্ত হচ্ছে বাংলাদেশ এবং ভারত। যে আলোচনাটা হচ্ছে যে হিলারি হলে বাংলাদেশ একটু স্বস্তি পাবে বা কি পাবে না, আবার বাংলাদেশের ঘরোয়া রাজনীতির মধ্যেও এখানে স্বস্তি অস্বস্তি আছে বা প্রত্যাশা, বিভিন্ন রকম বিষয়ে কাজ করছে। আসলে কি খুব না, এখানে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প যদি নির্বাচিত হন, তিনি খুব সঙ্গত কারণেই চাইবেন একটা ব্যবসা কেন্দ্রিক সম্পর্ক বাংলাদেশের সাথে গড়ে উঠতে। বাংলাদেশের প্রায়োরিটি কি? বাংলাদেশের প্রায়োরিটি হচ্ছে এই মুহূর্তে জিএসপি সুবিধা ফেরত দেওয়া। এই জিএসপি সুবিধা অ্যাটলিস্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে আসবে না, এটা নিশ্চিত করে বলা যায়। এবং তারপরও বাংলাদেশের প্রাপ্তিটা হচ্ছে যে 15.62% ট্যাক্স পেমেন্ট করে বাংলাদেশের পোশাক শিল্প আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেকেন্ড পজিশনে দাঁড়িয়ে গিয়েছে। এবং টিপিপি চুক্তি যদি স্বাক্ষরিত কার্যকর না হয়, এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র কংগ্রেস অনুমোদন করেনি, তাহলে বাংলাদেশ তার এই যে ট্রেন্ড তারা ধরে রাখতে পারবে। আদারওয়াইজ যদি এইটা কার্যকরী করা হয়, যদিও হিলারি বলছেন তিনি করবেন না, ডোনাল্ড ট্রাম্পও বলছেন তিনি করবেন না, কার্যকরী করলে আমাদের জন্য বিপদ অপেক্ষা করছে। আসলে মূল বিষয়টা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ আছে বাংলাদেশে, এবং তারা দুটো চুক্তি করতে চায়, আকসা এবং সোফা, এটা তাদের স্ট্র্যাটেজিক্যাল ইন্টারেস্ট। এই ক্ষেত্রে আপনি ডোনাল্ড ট্রাম্প বলেন আর হিলারি ক্লিনটন বলেন, কোনো পার্থক্য নেই। মুদ্রার দুই পিঠের এপিটোপিট সব সমান। 50 বছর পর মুক্ত করা হলো স্বাধীনতা যুদ্ধের অন্যতম বিরোধী পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর মোনায়েম খানের পরিবারের দখলে থাকা 10 কাঠা জমি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর অভিজাত এলাকা বনানী কবরস্থানের পাশের সড়কে স্বাধীনতা বিরোধী মোনায়েমের অবৈধ দখলে থাকা জমি উদ্ধার করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও রাজউক। এ সময় দেশ বিরোধীদের দখলে থাকা এসব জমি বরাদ্দ বাতিলের পাশাপাশি
কেন এত বছর দখলমুক্ত করা হলো না সে বিষয়ে তদন্তের দাবি জানান মেয়র আনিসুল হক। রাজধানীর উপকণ্ঠে অভিজাত বনানী এলাকার ২৭ নম্বর প্রধান সড়কের ১০ কাঠার এই জমিটি ৫ দশক ধরে দখল করে রেখেছিল পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর মোনায়েম খান ও তার বংশধররা। ইতিহাস মোনায়েম খানকে বাংলাদেশের স্বাধীনতার সবচেয়ে বড় শত্রু হিসেবে আখ্যায়িত করলেও এত বছর সেখানে দেদারসে ব্যবসা করে আসছিল তার সন্তানরা। তবে দেরিতে হলেও বৃহস্পতিবার বিকেলে অবৈধভাবে দখল করে রাখা জমিটি উদ্ধার করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও রাজুক। মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া হয় রাজুকের জমি দখল করে দেশবিরোধী মোনায়েমের গড়া স্থাপনা। সীমানার বাইরের যে জমিটা দীর্ঘদিন ১০ কাঠা জমি দীর্ঘদিন অবৈধভাবে দখল করেছিল, সেই জমিটা আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আজকে আমরা দখলমুক্ত করে আমরা আমাদের দখলে নিচ্ছি। তো তাদের কাছে বরাদ্দ দেওয়া হয়েছিল ধরেন ৫০ বছর আগে, তা তো আমরা জানি না কি জন্য তো বরাদ্দ দেওয়া হয়েছিল। সরকারের জায়গা দখল করে যারাই ভোগবিলাস করছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দেন মেয়র আনিসুল। এছাড়া এ ধরনের ব্যক্তির নামে বরাদ্দকৃত জায়গা বাতিলেরও দাবি জানান তিনি। আমাদের যে প্রাক্তন গভর্নর ছিলেন মোনায়েম খান, তার নামে নাকি এই জমিটি আছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন তাদের কারো নামে হয়, সেটি এখনই ক্যান্সেল করা হোক। এর সঙ্গে ইনভেস্টিগেশন হোক গত ৫০ বছর থেকে কেন এই সব সংস্থা এই জমিটি ব্যাপারে কোনো মনোযোগ দেয়নি। ঢাকা শহরের শত শত বিঘা জমি আমরা দখল করে রেখেছি। রিকোয়েস্ট করছি, সাধারণ মানুষের জমি ছেড়ে দেন। বিভিন্ন ক্ষমতাবান ব্যক্তির দখলে থাকা রেলওয়ে সহ সরকারি সকল সংস্থার জমিগুলো উদ্ধার করতে একটি কমিশন গঠনেরও দাবি জানান উত্তরের মেয়র। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু মন্দির ও বসতভিটায় হামলা চালাতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উস্কানি দেওয়ার ভিডিও ফুটেজ এখন এলাকার সবার হাতে হাতে। স্থানীয়রা অভিযোগ করেছেন, হামলা ভাঙচুর চালানোর উস্কানির প্রমাণ মিলেছে পুরো বক্তব্যে। তাদের দাবি, ওই দিন সমাবেশ না হলে হামলার ঘটনা ঘটত না। এদিকে পুলিশের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঘটনাস্থল ঘুরে আরো জানাচ্ছেন ওমর ফারুক। নাসিরনগরের অন্তত ১৫টি মন্দির ও শতাধিক হিন্দু বসতভিটায় হামলা ও তার আগে আয়োজিত সমাবেশের মোবাইলে ধারণ করা ছবি এখন ব্রাহ্মণবাড়িয়ার মানুষের হাতে হাতে। তাতে আওয়ামী লীগের নাসিরনগরের উপজেলা সেক্রেটারি ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামানের বক্তব্য রাখার প্রমাণ মেলে। এভাবেই উত্তেজিত বক্তব্য দিয়ে এলাকাবাসীকে ক্ষিপ্ত করে তোলেন তিনি। ধারণ করা ছবিতে আওয়ামী লীগের চাপড়তলা ইউনিয়ন সভাপতি হাজী সুরুজ আলীকেও অংশ নিতে দেখা যায়। স্থানীয়রা জানান, তৌহিদি জনতার নামে ডাকা হলেও মূলত হেফাজতে ইসলামের এই সভায় সবচেয়ে আক্রমণাত্মক ভাষায় বক্তৃতা দেন আওয়ামী লীগের এই নেতা। এটা সুষ্ঠু বিচার চাই, ফাঁসি চাই, প্রয়োজন আমরা এই কি একটা দিনে খারাপ ব্যবহার করছে, এটা কোনো উত্তেজনামূলক বক্তব্য দিয়েছে সুরুজ আলী হাজী চাপড়তলার। এদিকে চরম আতঙ্কের মধ্যেও নাসিরনগরের কোনো মন্দিরে পূজা অর্চনা শুরু হয়েছে। তারা অভিযোগ করেন, বিক্ষোভ সমাবেশ না হলে রোববারের ওই হামলার ঘটনা ঘটত না। ৫০-৬০ জন ভাঙচুর করতেছে, এদিকে ভাঙচুর করতেছে, এরা কেউ পুলিশে কোনো প্রতিবাদ করছে না, হলে তোমরা ভাঙচুর করো না। মিটিং শেষ পর্যায়ে হয়েছে না, হ্যাঁ, মধ্যস্থলই এমন একটা পরিবেশ, এখানটা ৫০ জন, এখানটা ১০০ জন, এখানটা ২০০ জন, এরকম ভাবে মানুষ পাড়াপাড়ে ঢুকে গেছে। নিজের পক্ষে সাফাই গিয়ে নাসিরনগর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সেক্রেটারি এটিএম মনিরুজ্জামান দাবি করেন, হামলার আগের রাতে মাইকিং হলেও কওমি ও আহলে সুন্নতের ডাকা সমাবেশের কথা তিনি জানতেন না। যেহেতু দুইটা দল ইউনিসেফের কাছ থেকে অনুমতি নিছে আপনার সভা করার জন্য, আমি কিচ্ছু জানি না। নাসিরনগরের ওসি সাহেবকে আপনার ফোন দিয়ে তো কখনো পাওয়া যায় না, আর সে ফোন দিলে আমাদেরকে কোনো রেসপন্স করে না। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নাসিরনগরের ঘটনায় পুলিশের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে। আমরাও দেখেছি আমাদের কোনো গ্যাপ ছিল কিনা, পুলিশ বাহিনীর সেই কর্মকর্তার সে আর একটু তৎপর হতে পারত, সেই জন্য তাকে আমরা প্রত্যাহার করেছি। অবশ্যই আমরা ভালোভাবে কন্ট্রোল করেছি, সেই ঘটনার তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিয়েছি। ৩০ অক্টোবরের ঘটনা চিরচেনা পরিবেশ ও মানুষ সম্পর্কে বিশ্বাসের ভিতটাই নাড়িয়ে দিয়েছে বলে জানালেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। নাসিরনগরে হিন্দু মন্দির ও বসতভিটায় বর্বর হামলার জন্য পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করা হচ্ছে। পাশাপাশি এই এলাকায় ভোট ব্যাংক হিসেবে পরিচিত হিন্দু সম্প্রদায়কে রক্ষায় এগিয়ে না আসায় আওয়ামী লীগেরও সমালোচনা করছেন ভুক্তভোগীরা। ওমর ফারুক, সময় সংবাদ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার তদন্ত রিপোর্ট আগামী ৭ কর্মদিবসের মধ্যে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
কোন কোন জায়গায় ঘটনা ঘটেছে, বিশেষ করে ক্ষতিগ্রস্ত মন্দির বা যে বাড়িগুলো, সেগুলো আমরা যাচ্ছি এবং আমরা প্রত্যক্ষদর্শী যারা তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি। আমাদের অনুসন্ধান কাজ চলছে এবং আমরা অনুসন্ধান কাজ শেষ করে আমরা আমাদের ফাইন্ডিংস যেটা আমরা পাই সেটা আমরা তো দায়িত্ব দেওয়া আছে 7 দিন। আমরা আশা করি এর মধ্যে 7 কর্মদিবসের মধ্যে আমরা শেষ করব। প্রবাসী সবার থাকছে। শুক্রবার শুরু হচ্ছে বিপিএল এর চতুর্থ আসর। থাকছে না কোনো জমকালো অনুষ্ঠান। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি কুমিল্লা ও রাজশাহী, খুলনার প্রতিপক্ষ রংপুর। ভারতের মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী আব্দুর রউফ দাউদ ওরফে দাউদ মার্চেন্টকে 54 ধারা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। তবে তার বিরুদ্ধে আরেকটি মামলা থাকায় এখনই সে মুক্তি পাচ্ছে না বলে জানিয়েছেন সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির। আদালতের অব্যাহতির আদেশ কারাগারে পৌঁছানোর পর বৃহস্পতিবার সন্ধ্যার সময় সংবাদকে তিনি একথা বলেন। জেল সুপার জানান, দাউদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে করা একটি মামলা আদালতে বিচারাধীন। সঙ্গত কারণে 54 ধারা থেকে অব্যাহতি পেলেও এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছে না সে। 2009 সালের 29 মে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার হয় দাউদ মার্চেন্ট। অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করায় পাসপোর্ট আইনে তার বিরুদ্ধে মামলা করে পুলিশ। পরে একাধিকবার আদালত থেকে জামিন পেলেও প্রতিবারে কারা ফটক থেকে গ্রেফতার হয় ভারতের আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দাউদ মার্চেন্ট। এবার প্রবাসের খবর। স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতের নানামুখী প্রতিবন্ধকতা সত্ত্বেও ঘুরে দাঁড়াচ্ছে হিমালয় কন্যা নেপালের অর্থনীতি। বিশেষ করে পর্যটন নির্ভর এদেশে আবার ফিরতে শুরু করেছেন পর্যটকরা। গত বছরের ভূমিকম্পের পর পর্যটকের সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসলেও চলতি বছরের 10 মাসে তা 5 লাখ ছাড়িয়েছে। নেপাল ঘুরে এসে কমলদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাকুয়াত টিপু। সার্কভুক্ত দেশ নেপালের পুরো অর্থনীতি পর্যটন নির্ভর। দেশটির মূল জিডিপির বিশাল অংশ অর্জন হয় পর্যটন খাত থেকে। কিন্তু গত বছরের 25 এপ্রিল 7.9 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে পুরো চিত্রই পাল্টে যায় নেপালের। ধ্বংসস্তূপে পরিণত হয় প্রাচীন সব মন্দির এবং স্থাপনা। অথচ শত শত বছরের পুরাতন এসব স্থাপনার আকর্ষণে পর্যটকরা ছুটে আসে নেপালে। 2014 সালে যেখানে পর্যটক এসেছিল 8 লাখ, গত বছর তা একেবারেই তলানিতেই ঠেকে। ভূমিকম্পের পরপরই আমরা যথেষ্ট ঘুরে দাঁড়িয়েছি। তারপরও 2017 সালের মধ্যে আমরা ক্ষতি কাটিয়ে আমাদের দেশকে পুরোপুরি পর্যটক বান্ধব করে তুলতে পারবো। ভূমিকম্পের পর নতুন করে রাজনৈতিক সমস্যায় পড়ে নেপাল। নানামুখী জটিলতার কারণে প্রতিবেশী ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। ভারত জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দিলে বিপর্যয়ের মুখে পড়ে পর্যটন খাত সহ দেশের অর্থনীতি। নেপালের পর্যটন শিল্প একদম বিপাকে পড়েছে। নানা প্রতিবন্ধকতায় অর্থনীতিও ভেঙে পড়ছে। তবুও ঘুরে দাঁড়াতে আমরা বদ্ধপরিকর। তবে চলতি বছর থেকে পর্যটকরা আবারও নেপালমুখী হয়েছে। ভয়াবহ ভূমিকম্পে দরবার চত্বর, হনুমান ধোকা সহ আশপাশের কিছু মন্দির নিশ্চিহ্ন হলো, বাকিগুলোকে সংস্কার ও টিকিয়ে রাখার চেষ্টা চলছে। ভূমিকম্প বিধ্বস্ত একটা দেশ, কিন্তু আসলে এই দেশটা অনেক ঘুরে দাঁড়াচ্ছে। এখন অনেক পর্যটক এই দেশে আসছে। ভূমিকম্পে এখানকার মন্দিরে ফাটল ধরলেও এখনো তা একটি দর্শনীয় স্থান। খুব আকর্ষণীয় একটি জায়গা। এর কারুকাজ সত্যি অনন্য। 1,47,000 বর্গ কিলোমিটারের এই নেপালকে ঘিরে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট সহ 8টি পর্বত। ভয়াবহ ভূমিকম্পের পর নেপালের প্রাচীন মন্দির এবং স্থাপনাগুলোকে এইভাবেই তুলে ধরার চেষ্টা চলছে। আর একইভাবে চেষ্টা চলছে অর্থনীতিকে পুনর্গঠনের। আর এই অর্থনীতি কতটা পুনর্গঠন হয় তাই এখন দেখার বিষয়। নেপালের কাঠমান্ডু থেকে কমল দে, সময় সংবাদ। রাজধানীর দারুস-সালাম এলাকায় অভিযান চালিয়ে জেএমবির 4 সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। তাদের কাছ থেকে হাতে বানানো গ্রেনেড তৈরির মূল উপকরণ, প্রায় 900 ডেটোনেটর ও একটি বিদেশি 9mm পিস্তল উদ্ধার করা হয়। পুলিশের দাবি, আটককৃতরা গুলশান হামলায় ব্যবহৃত গ্রেনেড তৈরির কাঁচামাল ও অস্ত্র সরবরাহ করছিল। এরা হলো মিজানুর রহমান, মোহাম্মদ সেলিম মিয়া, তৌফিকুল ইসলাম ও ডাক্তার তৌফিক। এদের মধ্যে মিজান ওরফে তারা চাঁপাইনবাবগঞ্জের জেএমবির প্রধান হিসেবে দায়িত্ব ছিলেন। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে অস্ত্র ও বিস্ফোরক এনে গুলশান হামলার পরিকল্পনাকারীদের কাছে সরবরাহ করেছে বলে স্বীকার করেছে। জেএমবির সক্রিয় এই সদস্যদের 3 দিন রিমান্ডে নিয়েছে পুলিশ।
বাগেরহাটে অস্ত্র ও গুলিসহ 4 জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় আহত হয়েছেন 2 পুলিশ সদস্য। পুলিশ জানায়, বুধবার রাতে শহরের দাওড়া টানা এলাকায় ব্রিজের নিচে একটি চায়ের দোকানে জেএমবি সদস্যরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বোমা নিক্ষেপ করে তারা। আহত হন গোয়েন্দা পুলিশের এসআই নাজমুল হোসেন ও কনস্টেবল মোস্তাফিজুর রহমান। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে 4 জেএমবি সদস্যকে আটক করা হয়। উদ্ধার করা হয় একটি পিস্তল, 2 রাউন্ড গুলি, 2টি বোমা, ধারালো অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম। এই যে জঙ্গলি এই যে পুজলাইরা আইছে বোম টোম নিয়ে, এটা তো আমাদের ভয়, আমরা বাল বাচ্চা নিয়ে তাই এই জায়গা। জেএমবির সক্রিয় 4 জন সদস্য কালকে গোপন বৈঠকে মিলিত হয়। তারা যে কোনো সময় যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিয়ে সেখানে অবস্থান করছিল। এই গোপন সংবাদের ভিত্তিতে আমাদের সার্কেল এসপি সদর জনাব জিয়াউল রহমানের নেতৃত্বে 2টি টিম সেখানে পাঠাই। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 নভেম্বর খালেদা জিয়ার পক্ষে দুদকের তদন্তকারী কর্মকর্তাকে পুনরায় জেরার দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে রাজধানীর বকশীবাজারে স্থাপিত 3য় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালত এই তারিখ নির্ধারণ করেন। এদিকে একই আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। 2010 সালে অবৈধভাবে 3,15,43,000 টাকা লেনদেনের অভিযোগ এনে তেজগাঁও থানায় করা হয় জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলাটি। অপরদিকে 2008 সালে এতিমের টাকা আত্মসাতের অভিযোগ এনে দায়ের করা হয় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা। মোবাইল ফোন অপারেটর সিটিসেলকে দ্রুতই তরঙ্গ বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে 19 নভেম্বরের মধ্যে কোম্পানিটিকে বিটিআরসির পাওনার 100 কোটি টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। সেই সঙ্গে পাওনা সংক্রান্ত বিরোধী নিষ্পত্তিতে 3 সদস্যের কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। গত মঙ্গলবার সিটিসেলের তরঙ্গ বরাদ্দ স্থগিত করে বিটিআরসির সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে আদালত আদেশের আজকের দিন ধার্য করেন। এর আগে গত 21 অক্টোবর রাজস্ব বকেয়া থাকায় সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বাতিল করে বিটিআরসি। পরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে সিটিসেল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল প্রসঙ্গ। শুক্রবার থেকে শুরু হচ্ছে বিপিএল এর 4র্থ আসরের খেলা। প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে এবারের আসরের নতুনভাবে গড়া দল রাজশাহী কিংস। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব বলে মনে করছেন ভিক্টোরিয়ান্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে আত্মবিশ্বাসের সঙ্গে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে জয় পাওয়া অসম্ভব নয় বলে মনে করছেন রাজশাহীর অধিনায়ক ড্যারেন সামি। মিরপুরে ম্যাচটি শুরু হবে বেলা 2:30টায়। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যাত্রাটা ছিল রাজকীয়, এসেই সিংহাসন দখল। তবে গেলবার যতটা না শক্তির জোরে চ্যাম্পিয়ন হয়েছে তার চেয়ে বেশি ছিল মাশরাফির অধিনায়কত্বের জোর। আবারও নতুন আসর, অধিনায়ক মাশরাফি। তবে আবার নতুন ভাবে দল সাজিয়ে মাঠে নামছে ভিক্টোরিয়ান্সরা। এবার পুরো শক্তি নিয়ে মাঠে নামবে কুমিল্লা। গেল 3 আসরে চ্যাম্পিয়ন অধিনায়ক মাশরাফি, তাই এবার 4র্থবারের হাতছানি। নিজের দলের প্রতি সন্তুষ্ট টাইগার অধিনায়ক। সময় মতো সঠিক কাজটা করতে পারলে ভালো ফল আসবে বলে তার আশা। আমাদের যারা প্লেয়ার আছে তারা যদি পোটেনশিয়াল অনুযায়ী খেলতে পারে, বিকজ টি20তে এমন একটা বিষয় যে আপনার সময় খুব কম পাওয়া যায়, সো কুইক ডিসিশন নিতে হবে। সো এই কাজগুলো যদি ঠিকমতো করতে পারি তো আশা করি ভালো খেলবো। আর আমাদের টিম আলহামদুলিল্লাহ মানে মোটামুটি ব্যালেন্স টিম আছে। দলে তেমন নামকরা ক্রিকেটার না থাকলেও আত্মবিশ্বাসী মাশরাফি। লোকাল খেলোয়াড়রা ভালো কিছু করলে ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে আসবে বলে মনে করছেন তিনি। আর প্রথম ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্টে এগিয়ে থাকতে চাচ্ছেন ভিক্টোরিয়ান্স কোচ। প্রত্যেকটা টিমই আপনার প্রথম 1-2 ম্যাচ একটু স্ট্রাগল করবে যে আসলে কম্বিনেশনটা কি দাঁড় করানো যায়। তো আমরা আমাদের বেস্টটা চেষ্টা করব। আমাদের রিসেন্ট ফর্মের কিছু ভালো প্লেয়ার আছে, তো আমরা অবশ্যই চাইবো তারা মাঠে খেলুক। আসলে টি20তে যেটা হয় যে আপনি রিসেন্ট ফর্মটা বেশি কাউন্ট করা হয়। সব দিক দিয়ে টিম কম্বিনেশন খুব ভালো, এবং সবচেয়ে বেশি যে আমি মনে করি যে আমাদের টিমের যে এই কয়েকদিন আমরা প্র্যাকটিস করে যে বন্ডিংটা হয়েছে, এইটা টিমের অনেক অনেক বড় ব্যাপার। নতুনভাবে খেলতে আসা রাজশাহী কিংসও আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে। টি20 স্পেশালিস্ট সাব্বিরের উপর ভরসা রাখছেন অধিনায়ক ড্যারেন
স্যামি। পাশাপাশি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে সফলতা আশা করছেন ক্যারিবিয়ান এই ক্রিকেটার। আমরা এই টুর্নামেন্টে নতুন, তবে ক্রিকেটাররা জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। মাশরাফি অনেক ভালো ক্যাপ্টেন, যে কারণে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তবে আমাদের ভালো ভালো টি-20 প্লেয়ার আছে, তারা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ফল আমাদের পক্ষে আসবে বলেই মনে করি। শক্তিমত্তার দিক থেকে দুদলই ভারসাম্যপূর্ণ, তাই মাঠের লড়াইয়ে কে যাবে এগিয়ে সেই উত্তেজনায় বুধ ক্রিকেট সমর্থকরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদিকে দিনের আরেক ম্যাচে রংপুর রাইডার্স মুখোমুখি হবে খুলনা টাইটান্সের। আইকন সৌম্য সরকারের রংপুর গড়েছে ভালো দল, তবে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স তেমন তারকাবহুল দল না হলেও প্রথম ম্যাচে জয় পেতে মুখিয়ে আছে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। আইকন মাহমুদুল্লাহ রিয়াদের হাত ধরেই বড় স্বপ্ন দেখছে খুলনা টাইটান্স। এই রিয়াদের নেতৃত্বেই 2015 বিপিএল এ রানার্স আপ হয়েছিল বরিশাল বুলস, আর 2012 এশিয়া কাপে চমক দেয়া বাংলাদেশ শেষ পর্যন্ত যে রানার্স আপ হয়েছিল সেই দলের কারিগর স্টুয়ার্ট ল এখন খুলনা টাইটান্সের কোচ। তবে অন্যান্য দলের মতো তারকাঠাসা দল নয় খুলনা। বিদেশিদের মধ্যে পাকিস্তানি পেসার জুনায়েদ খান আর ক্যারিবীয় অলরাউন্ডার কেভন কুপার ছাড়া খুব একটা পরিচিত মুখ নেই স্কোয়াডে। তাই রংপুরের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেতে শফিউল, শুভাগত, আব্দুল মজিদদের খেলতে হবে দায়িত্ব নিয়ে। এই দলে বিশ্ব তারকারা নেই ঠিক, কিন্তু সম্ভাবনাময় ক্রিকেটার আছে। টুর্নামেন্টের শুরুটা ভালোভাবে করা খুব জরুরি। আমি সবাইকে ইতিবাচক থাকার পরামর্শই দেব। দলীয় পারফরমেন্স দিয়ে সাফল্য পেতে চাই। এদিকে একই চিত্র রংপুর রাইডার্স শিবিরেও। আর দলের আইকন ক্রিকেটার সৌম্য সরকারও নেই সেরা ছন্দে। টেস্ট দলে ডাক পাওয়ায় এখনো বাংলাদেশে আসেননি পাকিস্তানের দুই ক্রিকেটার শারজিল ও বাবর আজম। তারপরও জয়ের প্রত্যাশা রাইডার্সের। প্রথম ম্যাচটা যদি আমরা জিতে থাকতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে। নেক্সট ম্যাচগুলোর জন্য বা ওই ফ্লোটা রাখতে পারলে বা সবার মধ্যে একটা কনফিডেন্স আসবে। আমার কাছে মনে হয় আমাদের টিমের ব্যালেন্স ইকুয়াল, সো ব্যাটিং এর দিকটা ভালো, তার পাশাপাশি তো বোলিং তো অবশ্যই ভালো আছে। খালি চোখে অনেকটা একই রকমের দল খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স। তবে ক্রিকেট বিশ্লেষকদের ধারণা পার্থক্য হয়ে দাঁড়াতে পারে খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের অধিনায়কত্ব। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। একাধিক রাজনৈতিক দল আবেদন করায় 7 ও 8 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে কোনো সমাবেশের অনুমতি দেওয়া হয়নি, জানালো ডিএমপি। স্বাধীনতার সপক্ষে শক্তি যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্যই 4 নেতাকে হত্যা করা হয় জেল হত্যা দিবসে প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু জাতীয় 4 নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা। পঞ্চাশ বছর পর মুক্ত হল স্বাধীনতা বিরোধী পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর মোনায়েম খানের দখলে থাকা 10 কাঠা জমি। এই ধরনের জমির বরাদ্দ বাতিলের দাবি। ব্রাহ্মণবাড়িয়ায় হামলা চালাতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উস্কানির ভিডিও ফুটেজ এখন হাতে হাতে। পুলিশের আরও তৎপর হওয়া উচিত ছিল বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চলছে জোর প্রচারণা, সমর্থন ও সম্ভাবনায় প্রতিদিনই ঘটছে নাটকীয় পরিবর্তন। এখনো সিদ্ধান্তহীন অনেক ভোটার। এ ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।